আসসালামু আলাইকুম। আজকে আমরা ভগ্নাংশ অধ্যায়ের পদ্ধতি ৩ ভগ্নাংশের মান নির্ণয় নাম্বার ২৪ থেকে শুরু করব। নাম্বার ২৪-এ বলা আছে, এক ব্যক্তি মাসিক বেতনের ২০-এর এক অংশ মহার্ঘ ভাতা পান। তার মাসিক বেতন ৪২০০ টাকা হলে মহার্ঘ ভাতা কত? এখানে তার মূলত মহার্ঘ ভাতা যেটা সেটা চাওয়া হয়েছে। দেখো, এটা যদি আমরা এইভাবে করি, তো টোটাল বেতন হচ্ছে তোমার কত? মাসিক বেতন হচ্ছে তোমার ৪,২০০ টাকা। আমরা ৪,২০০ টাকা লিখলাম মাসিক বেতন। তারপর হচ্ছে তোমার ২০-এর এক অংশ হচ্ছে তোমার মহার্ঘ ভাতা। তাহলে ২০-এর এক অংশ, সেটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা ২ দিয়ে যদি কাটি তাহলে ২ দুগুণা ৪, ২ একে, অর্থাৎ ক্যালকুলেশন করলে আমরা উত্তর পাইতেছি কত? উত্তর পাইতেছি ২১০ টাকা। তাহলে ২০-এর এক অংশ যেহেতু তার মহার্ঘ ভাতা, ২০-এর এক অংশ ভ্যালু পাইতেছি আমরা ২১০ টাকা। তাহলে উত্তর হচ্ছে তোমার ২১০ টাকা। দেখো নাম্বার ২৫। নাম্বার ২৫-এ বলা আছে, ২০ ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কেটে দু টুকরা করা হলো যেন ছোট অংশ বড় অংশের ২/৩ সমান হয়। তাহলে ছোট অংশটির দৈর্ঘ্য কত ফুট? এখানে বলছে ছোট অংশটির দৈর্ঘ্য কত ফুট। টোটাল যে বাঁশটা আছে সেই বাঁশটির দৈর্ঘ্য যেহেতু বলা আছে ছোট অংশ বড় অংশের, মানে বড় অংশটা ছোট অংশের হচ্ছে তোমার কত। তো আমরা এখানে যেটা বলছে ছোট অংশের দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে তোমার কত। দেখো বলছে ২/৩ না, তাহলে বড় অংশের দৈর্ঘ্য যদি ৩ হয়, ছোট অংশের দৈর্ঘ্য হচ্ছে ২, টোটাল মিলে হচ্ছে তোমার কত? ৫ ভাগ। এই ৫ ভাগের ভ্যালু হচ্ছে তোমার কত? ২০। বলছে ছোট অংশটির দৈর্ঘ্য কত, তাহলে ২ ভাগের ভ্যালু কত হবে? এক্ষেত্রে দেখো এইখানে যদি হয় তোমার, যেহেতু ২ ভাগের ভ্যালু বের করতে হবে, ২ দিয়ে গুণ হবে, ৫ দিয়ে ভাগ হবে, তার মানে ৪ ৫ ২০, ৪ দুগুণে ৮। তাহলে দেখো এখানে ছোট অংশটির দৈর্ঘ্য বাড়াচ্ছে তোমার কত? ৮। তাহলে উত্তর হবে তোমার ৮ ফুট। দেখো এখানে নাম্বার ২৬। নাম্বার ২৬-এ বলা আছে, ৪০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাবে টুকরা করা হলো যেন ছোট অংশ বড় অংশের ৩/২ ভাগ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত? এখানে বলছে দেখো ছোট অংশ বড় অংশের ৩/২ ভাগ হয়। তাহলে বড় অংশ কত ধরে নিতে পারি এখানে আমরা? এটা যদি আমরা করতে চাই তাহলে বলতে পারি, যেহেতু বলা আছে এক অংশ অন্য অংশের ৩/২ অংশ, তার মানে দেখো একটা হচ্ছে তোমার ৩, বড় অংশ ৩, আর হচ্ছে তোমার ২। টোটাল কত ভাগ? ৫ ভাগ। এই ৫ ভাগের ভ্যালু হচ্ছে তোমার কত? ৪০ ফুট। কারণ বলা আছে টোটাল বাসটির দৈর্ঘ্য হচ্ছে তোমার ৪০ ফুট। তাহলে ১ ফুটের দৈর্ঘ্য কত হবে? ১ ফুটের দৈর্ঘ্য তোমার দেখো এখানে ৫ গুণ কমে গেছে, তার মানে ৫ গুণ কমে গেলে সেটা হবে তোমার কত? ৮ ফুট। এবং ছোট অংশ কত? এটা কিন্তু তোমার ছোট অংশ। ছোট অংশ এটা হচ্ছে বড় অংশ, কারণ বলা আছে ছোট অংশ বড় অংশের এত অংশ, অর্থাৎ বড় অংশ যদি এক্স হইতো তাহলে ছোট অংশ হইতো তোমার 2x/3, তাই তো? তার মানে এটা হচ্ছে তোমার কত? ছোট অংশ, এটা হচ্ছে তোমার বড় অংশ। তাহলে এখানে বলতে পারি আমরা ছোট অংশ অর্থাৎ ২ ভাগ ইজ ইকুয়াল টু হবে কত? তোমার ৮ ইন্টু হচ্ছে তোমার ২ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত? ১৬। এই ১৬ ফুটই হচ্ছে তোমার ছোট অংশের দৈর্ঘ্য। নাম্বার ২৭। নাম্বার ২৭-এ বলা আছে, ২৫ ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হলো যে এক অংশ অন্য অংশের ৪/১ অংশ হয়। ছোট অংশটির দৈর্ঘ্য কত? এখানে কিন্তু বলা আছে এক অংশ অন্য অংশের ৪/১ অংশ হয়, তার মানে টোটাল বাসটার দৈর্ঘ্য হচ্ছে তোমার কত? এখানে বলছে টোটাল বাসটার দৈর্ঘ্য হচ্ছে তোমার ২৫ ফুট। যেহেতু এক অংশ অন্য অংশের ৪/১ অংশ হয়, ৪/১ অংশ, তাহলে আমরা বলতে পারি দেখো ছোট অংশ হচ্ছে তোমার কত? ১ ফুট। এটা হচ্ছে তোমার ছোট অংশ, আর এটা হচ্ছে তোমার কত? বড় অংশ। সেক্ষেত্রে টোটাল মিলে তোমার বড় এবং ছোট মিলে কত হবে? ৪ যোগ হচ্ছে তোমার ১ ইজ ইকুয়াল টু ৫ অংশ, অর্থাৎ ৫ অংশের ভ্যালু হচ্ছে তোমার কত? ২৫ ফুট। বলছে ছোট অংশটির দৈর্ঘ্য কত? তাহলে এক অংশের ভ্যালু হবে তোমার কত? দেখো ৫ গুণ কমে গেছে, তাহলে এটাও কি হবে তোমার? ৫ গুণ কমে যাবে, অর্থাৎ এটা যদি ৫ গুণ কমে যায় তাহলে হবে তোমার কত? ৫ ফুট। সেক্ষেত্রে ছোট অংশটির দৈর্ঘ্য হবে তোমার ৫ ফুট। দেখো নাম্বার ২৮। নাম্বার ২৮-এ বলা আছে, ৫ ফুট একটি তারকে এমনভাবে দু ভাগে ভাগ করা হলো যেন এক অংশ অন্য অংশের ৩/২ ভাগ হয়। ছোট অংশটি কত ইঞ্চি লম্বা? এখানে বলছে যে এক অংশ অন্য অংশের ৩/২ অংশ, তাহলে টোটাল অংশ কত? যেহেতু এক অংশ অন্য অংশের ৩/২ অংশ, টোটাল অংশ এটা হবে তোমার ছোট অংশ, এটা হবে তোমার বড় অংশ। তো এটা আমরা লিখে নিলাম ছোট, এটা বড় অংশ, যেহেতু বলছে এক অংশ অন্য অংশের, অর্থাৎ বড় অংশের তোমার কত? ৩/২ অংশ। সেক্ষেত্রে আমরা বলতে পারি টোটাল অংশ হচ্ছে তোমার কত? ৩ এবং ২ যদি যোগ করে টোটাল অংশ হয় তোমার কত? ৫ অংশ। এই ৫ অংশের ভ্যালু হচ্ছে তোমার দেখো ৫ অংশ, এটা কিন্তু তোমার অংশ। ৫ অংশের ভ্যালু হচ্ছে তোমার
5 ফুট। এখন বলছে ছোট অংশটি কত, ছোট অংশ এখানে দেখো ছোট অংশ ভ্যালু হচ্ছে তোমার কত 2 ফুট, তাহলে 2 অংশের ভ্যালু কত হবে, 2 অংশের ভ্যালু হবে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 5, যেহেতু 5 তার মানে 2 তোমার গুণ হবে 5 5 কাটা, অর্থাৎ ছোট অংশের ভ্যালু হচ্ছে তোমার 2 ফুট। কিন্তু উত্তরে বলা আছে ছোট অংশটির দৈর্ঘ্য কত ইঞ্চি, তা আমরা জানি 1 ফুট ইজ ইকুয়াল টু 12 ইঞ্চি, অর্থাৎ 12 ইঞ্চিতে 1 ফুট জানি, কিন্তু আমরা এখানে পাইছি কত 2 ফুট। তাহলে 2 ফুট ইজ ইকুয়াল টু তোমার 2 ইন্টু হচ্ছে তোমার 12 ইঞ্চি, অর্থাৎ 12 দুগুণে হচ্ছে তোমার কত 24 ইঞ্চি। তাহলে দেখা যাচ্ছে আমার ছোট অংশটির দৈর্ঘ্য হচ্ছে তোমার 24 ইঞ্চি। দেখো নাম্বার 29, নাম্বার 29-এ বলা আছে 35 ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে ভাগে ভাগ করা হলো যেন ছোট অংশ সম্পূর্ণ অংশটির 7/2 অংশ হয়। ছোট অংশটির দৈর্ঘ্য কত ফুট, এবার বড় অংশটির দৈর্ঘ্য কত ফুট। এখানে দেখো মোট যে দৈর্ঘ্য দেওয়া আছে, মোট দৈর্ঘ্য দেওয়া আছে তোমার কত 35 ফুট দেওয়া আছে তোমার টোটাল দৈর্ঘ্য, এবং এখানে বলা আছে ছোট অংশটি সম্পূর্ণ অংশের কিন্তু বলা আছে, এখানে হচ্ছে টার্গেট পয়েন্ট, ছোট অংশটি সম্পূর্ণ অংশে, অর্থাৎ সম্পূর্ণ অংশ যদি 7 ভাগ হয় তাহলে ছোট অংশটির দৈর্ঘ্য হচ্ছে তোমার 2 ভাগ, তার মানে এই 2 ভাগ হচ্ছে তোমার ছোট অংশের দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার কত 7 ভাগ সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য। এবং বলা আছে সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য হচ্ছে তোমার কত 35 ফুট, তার মানে 7 অংশ সমান সমান 7 অংশ সমান সমান হচ্ছে তোমার কত 35 ফুট। এখানে চাওয়া হয়েছে তোমার ছোট অংশের দৈর্ঘ্য কত, তার মানে ছোট অংশ কত 2 অংশ, তাই না। তাহলে হবে তোমার 2 অংশের সমান সমান 35 / 7 ইন্টু হচ্ছে তোমার 2, তাহলে 5 7 35, 5 দুগুণে হচ্ছে 10 ফুট। তাহলে ছোট অংশের দৈর্ঘ্য হচ্ছে তোমার 10 ফুট। আবার বড় অংশটির দৈর্ঘ্য কত, তাহলে দেখো এটা যেহেতু সম্পূর্ণ অংশ হচ্ছে তোমার কত, তাহলে বড় অংশ আমরা যদি পাই সম্পূর্ণ অংশ থেকে, সম্পূর্ণ অংশ হচ্ছে তোমার 7, এর থেকে আমরা ছোট অংশ বাদ দিব, ছোট অংশ হচ্ছে তোমার 2 ফুট, তাহলে হচ্ছে তোমার কত 5 ফুট হচ্ছে তোমার বড় অংশ। তাহলে আমরা যদি দেখো 1 ফুট সমান সমান কত পাইছি আমরা, এখানে যদি আমরা বলি 7 অংশ সমান সমান 35 ফুট, 1 অংশ সমান সমান 5 ফুট, তাহলে 5 অংশ সমান সমান হচ্ছে তোমার কত 5 ইন্টু 5, এটা যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমরা পাবো কত 25 ফুট। তাহলে দেখো বড় অংশটির দৈর্ঘ্য হচ্ছে 25 ফুট এবং ছোট অংশটির দৈর্ঘ্য হচ্ছে 10 ফুট, তাহলে উত্তর হবে তোমার 10 ও 25। দেখো এখানে বলা আছে পুত্রের বয়স পিতার বয়সের 5/2 অংশ, তাদের বয়সের সমষ্টি 56 বছর হলে কার বয়স কত। এখানে বলা আছে দেখো পুত্রের বয়স পিতার বয়সের 5/2 ভাগ, তার মানে নিচেরটা হচ্ছে তোমার 5, এটা হচ্ছে 2, সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার পিতার বয়স, এটা হচ্ছে তোমার কত পুত্রের বয়স, এবং দুইজনের বয়সের সমষ্টি 7 বছর, তাহলে আমরা যদি করি 2 এবং 5 যোগ করি সেক্ষেত্রে হবে তোমার কত 7, এই 7 বছর, এবং তাদের বয়সের সমষ্টি অর্থাৎ 7 অনুপাত সমান সমান হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার কত অনুপাত, কিন্তু অর্থাৎ অনুপাত দ্বয়ের যোগফল হচ্ছে তোমার 7, কারণ এখানে হচ্ছে তোমার কত পুত্র এবং পিতা দুইটা বয়সের অনুপাত, তাহলে 7 অনুপাত সমান সমান হচ্ছে তোমার কত 56, 1 অনুপাত সমান সমান কত হবে 7 দিয়ে যদি 56-কে ভাগ করি 7 8 56, অর্থাৎ 8 8 হচ্ছে বছরে 1 অনুপাত সমান সমান, কিন্তু বলছে এখানে কার বয়স কত, তাহলে পুত্রের বয়স যেহেতু 2 বছর, তার মানে পুত্রের বয়স যদি আমরা বলি পুত্রের বয়স ইজ ইকুয়াল টু 2 ইন্টু 8, 8 দ্বিগুণ হচ্ছে তোমার কত 16 বছর, এবং পিতার বয়স যদি আমরা চিন্তা করি পিতার বয়স, সেক্ষেত্রে দেখো পিতার বয়স কত তোমার 5, অর্থাৎ 5 ইন্টু 8 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 40 বছর, সেক্ষেত্রে পিতার বয়স পেলাম আমরা কত 40 বছর, এবং পুত্রের বয়স হচ্ছে তোমার 16 বছর, তাহলে উত্তর হবে তোমার 16 এবং 40, অর্থাৎ এখানে দেওয়া আছে দেখো 40 ও 16। দেখো এখানে নাম্বার 31, বলা আছে দেয়ার আর 45 পিপলস ইন এ সার্টেন physics class. If 2/3 of the pupils are boys and half of the boys are blue-eyed, how many blue-eyed boys are in the class? তো টোটাল বয়ের সংখ্যা দেওয়া আছে তোমার কত 45, এবং বলা আছে 2/3 অফ দ্য পিপলস আর হচ্ছে বয়েজ, তার মানে এখানে যদি আমরা বয়েজ বের করি তাহলে দেখো 3/2 এটা হচ্ছে বয়েজ, এবং হাফ অফ দ্য আর ব্লু হোয়াইট, তার মানে এই ক্ষেত্রে বলছি আমরা হাফ যদি আরো গুণ করে দিই তাহলে হচ্ছে তোমার কত ব্লু হোয়াইট, অর্থাৎ এখানে বলতে পারি ব্লু আইড বয়েজ ইজ ইকুয়াল টু 45 ইন্টু 2/3 ইন্টু হাফ, সেক্ষেত্রে এটা কাটতে পারি 3 15 হচ্ছে তোমার কত 45 জন, অর্থাৎ ব্লু আইড পার্সন বা ব্লু আইড পিপলসের সংখ্যা হচ্ছে তোমার 15 জন, উত্তর হচ্ছে সি নাম্বার।
দেখো এখানে বলা আছে একটি গরু 450 টাকায় বিক্রয় করে ক্রয় মূল্যের ওপর 8/1 অংশ লাভ হয়, তাহলে গরুটির ক্রয় মূল্য কত? এখানে দেখো লাভ হয়েছে তোমার কত, 8/1 অংশ। সবসময় খেয়াল রাখতে হবে লাভ এবং ক্ষতি যেটাই হবে না কোনো ক্রয় মূল্যের হবে, তার মানে এটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য, এবং এটা হচ্ছে তোমার 8 ভাগ হচ্ছে তোমার ক্রয় মূল্য, 1 ভাগ এটা হবে তোমার লাভ। আমরা যদি বিক্রয় মূল্যের কথা চিন্তা করি, বিক্রয় মূল্য ইজ ইকাল টু ক্রয় মূল্য প্লাস লাভ। দেখো এখানে ক্রয় মূল্য পাইছে তোমার কত, 8 ভাগ, এবং লাভ পাইছে হচ্ছে তোমার 1 ভাগ, টোটাল হচ্ছে তোমার কত, 9 ভাগ। এই 9 ভাগ হচ্ছে তোমার কত, বিক্রয় মূল্য। যেহেতু এখানে বলছে একটি গরু 450 টাকায় বিক্রয় করা হয়, অর্থাৎ এখানে বলতে পারি আমরা বিক্রয় মূল্য হচ্ছে তোমার কত, 450 টাকা। সেক্ষেত্রে বলতে পারি আমরা 9 ভাগ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত, 450 টাকা। বলছে গরুটির ক্রয় মূল্য কত, দেখো এখানে অলরেডি আমরা পাইছি ক্রয় মূল্য হচ্ছে তোমার কত, 8 ভাগ। তাহলে আমরা 1 ভাগের ভ্যালু প্রথম বের করে নেই। 1 ভাগের ভ্যালু হচ্ছে তোমার কত, 9 দিয়ে গুণ হবে, এবং 8 ভাগের ভ্যালু যখন বের করব তখন কি হবে, 8 দিয়ে, সরি 9 দিয়ে ভাগ হবে, 8 দিয়ে গুণ হবে। তার মানে দেখো 5 নং 45, 0 5 8 40, 400 টাকা, অর্থাৎ 8 ভাগের ভ্যালু হচ্ছে তোমার 400 টাকা। এই 400 টাকায় হচ্ছে তোমার কত, নির্ণয় ক্রয় মূল্য। তাহলে গরুটির ক্রয় মূল্য হচ্ছে তোমার কত, ঘ নাম্বার 400 টাকা। দেখো নাম্বার 33, নাম্বার 33-এ বলা আছে 240টি আমের ঝুড়ি কিনে দেখা গেল যে মোট আমের 16 ভাগের 1 অংশ পচে গেছে, ঝুড়িতে মোট কতটি আম ভালো আছে? এখানে দেখো টোটাল আমের ভ্যালু হচ্ছে তোমার কত, 240টি, যেখানে হচ্ছে তোমার কত 16 ভাগের 1 অংশ হচ্ছে তোমার কত পচে গেছে, তার মানে সম্পূর্ণ অংশ হচ্ছে তোমার কত 16 ভাগ। এই 16 ভাগ হচ্ছে তোমার সম্পূর্ণ অংশ, এবং পচে যাওয়ার পরিমাণ হচ্ছে তোমার কত, 1 ভাগ। তাহলে সম্পূর্ণ অংশ যদি 16 ভাগ হয় এবং 1 ভাগ যদি পচে যায়, তাহলে ভালো আছে তোমার কত ভাগ, 15 ভাগ। তার মানে এই 15 ভাগ হচ্ছে তোমার কি ভালো আছে, অর্থাৎ এই 15 ভাগ আম ভালো আছে। তার মানে বলতে পারি আমরা 16 ভাগের মধ্যে 15 ভাগ আম ভালো আছে। এক্ষেত্রে দেখো আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে আমরা প্রথমে কাটবো 8 দিয়ে, 8 দুগুণে 16, এটা কাটতে পারি 8 দিয়ে। সেক্ষেত্রে হবে তোমার 3 8 24 30, আবার 2 দিয়ে যখন কাটবো তখন হবে তোমার কত, 15, অর্থাৎ 5 15 হচ্ছে তোমার কত, 75। অর্থাৎ 75টি আম, 3 সরি এটা 75 হবে না তো, এটা হবে তোমার 15 × 15। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে আমরা পাইতেছি তোমার কত, 15 × 15, সেটার ভ্যালু হবে তোমার কত, 225। অর্থাৎ যেহেতু 16 ভাগের 15 ভাগ আম ভালো আছে, তার মানে অর্থাৎ 225টি আম ভালো আছে। নাম্বার 34, নাম্বার 34-এ বলা আছে কোনো পুস্তকের 96 পৃষ্ঠা পড়ার পরও 13 ভাগের 5 অংশ পড়তে বাকি থাকলে পুস্তকের মোট পৃষ্ঠা সংখ্যা কত? দেখো এখানে বলছে কোনো পুস্তকের 96 পৃষ্ঠা পড়ার পর, অর্থাৎ আমার টোটাল 96 পৃষ্ঠা পড়ে ফেলছি, পড়ার পরও তোমার 5/3 অংশ বাকি আছে, তার মানে সরি 13 ভাগের 5 অংশ বাকি আছে, তার মানে এখানে হচ্ছে সম্পূর্ণ অংশ হচ্ছে তোমার কত, 13 ভাগ, সেইখানে হচ্ছে তোমার কত 5 অংশ বাকি আছে। তার মানে আমরা যদি বলি সম্পূর্ণ অংশ থেকে বা 13 ভাগ থেকে যদি আমরা 5 ভাগ বাদ দিই, তাহলে হচ্ছে তোমার কত হবে, তোমার 8 ভাগ, তাই তো? অর্থাৎ আমার পড়া হয়ে গেছে তোমার কত, 96 পৃষ্ঠার মধ্যে তোমার 13 ভাগের 8 ভাগ পড়া হয়ে গেছে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 13 ভাগের 8 ভাগ যেহেতু পড়াশোনা, তাহলে এখানে দেখো যেহেতু 8 ভাগ তোমার কিছু পড়া হয়েছে, 13 ভাগের মধ্যে যেহেতু 5 ভাগ কি হয়েছে, বাকি আছে, তার মানে পড়া হয়েছে কত, তোমার 8/13 পড়া হচ্ছে, এবং এই টোটালটার 13 ভাগের 8 ভাগ এটার ভ্যালু হচ্ছে তোমার কত, 96। তাহলে একবার সম্পূর্ণ অংশের ভ্যালু যদি আমরা বের করি, সেই ক্ষেত্রে কত তোমার 96। দেখো এটা তোমার বাম পাশ থেকে ডান পাশে গেলে উল্টে যাবে, তোমার কত, এটা হবে 8 8 12 হচ্ছে তোমার কত, 96। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 12 এবং 13 ক্যালকুলেশন করলে উত্তর পাবো হচ্ছে তোমার কত, 156। তাহলে সঠিক উত্তর হচ্ছে তোমার ক নাম্বার, বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে তোমার কত, 56, 156টি। দেখো এখানে বলা আছে একটি শ্রেণীতে 60 জন শিক্ষার্থী রয়েছে, যাদের মধ্যে 5/2 অংশ ছাত্র, ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর পার্থক্য কত? তো এখানে আমার টোটাল যে ছাত্র সংখ্যা দেওয়া আছে তোমার 60 জন, এবং বলা আছে পার্থক্যর কথা যদি বলা আছে তোমার কত, 5/2 অংশ হচ্ছে তোমার কত, ছাত্র। তার মানে এটা হচ্ছে তোমার ছাত্র, আর এই 5 ভাগ এটা হচ্ছে তোমার কত, সম্পূর্ণ অংশ।
এখন 5/2 যদি ছাত্র হয় তাহলে তোমার ছাত্রী কত হবে? সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ অংশ যদি 1 ভাগ ধরি, 1 থেকে তোমার 5/2 বাদ দিতে পারি, সেক্ষেত্রে 5 - 2 অর্থাৎ 5/3 অর্থাৎ এটা যদি তোমার সম্পূর্ণ অংশ হয় তোমার 5 ভাগ, সেক্ষেত্রে তোমার কত? 3 ভাগ তোমার কত? ছাত্রী। বলছে ছাত্র-ছাত্রীর পার্থক্য কত? তার মানে ছাত্রীর সংখ্যা বেশি, ছাত্রী মাইনাস তোমার কত? ছাত্র। সেক্ষেত্রে তোমার কত? এইটা দেখো ছাত্রী 3 এবং ছাত্র তোমার 2 ভাগ, অর্থাৎ 3 - 2 = তোমার কত? 1 ভাগ। তাহলে 60 যেহেতু ভ্যালু ছিল তার মধ্যে তোমার কত? 1 ভাগ ছাত্রছাত্রীর পার্থক্য, এবং টোটাল যে পরিমাণ ছাত্র ছিল সেটা তোমার 5 ভাগ, অর্থাৎ ছাত্রছাত্রীর পার্থক্য তোমার 5/1 ভাগ। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 5 × 12 তোমার কত? 60। তার মানে ছাত্রছাত্রীর পার্থক্য তোমার কত? 12 জন। তাহলে ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর পার্থক্য হবে তোমার গ নাম্বারটা 12 জন। দেখো এখানে বলা আছে কোন সংখ্যার 7/3 অংশের মান 48-এর সমান। কোন সংখ্যার 7/3 অংশ, আমরা ধরি সংখ্যাটি তোমার x, তার মানে x এর 7/3 অংশ = তোমার কত? 48। অর্থাৎ x এর ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে x = হবে তোমার কত? 48। উপরে চলে যাবে 7 আর নিচে তোমার 3, অর্থাৎ 3 × 16 তোমার কত? 48। 16 এবং 7 যদি ক্যালকুলেশন করি তাহলে হবে তোমার কত? 112। তাহলে উত্তর তোমার ঘ নাম্বার 112। দেখো নাম্বার 37। নাম্বার 37-এ বলা আছে কোন সংখ্যার 7/2 অংশ 64-এর সমান। ধরে নিলাম সংখ্যাটি x, তাহলে সংখ্যাটি তোমার কত? 7/2 অংশ = তোমার কত? 6। আচ্ছা, এটা বাংলা লিখছি, তার মানে 64। সেক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে x এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, তার মানে 64 ইন্টু তোমার কত? 7টা চলে যাবে উপরে, যেহেতু বাম পাশে ভ্যালু আছে তোমার 7/2, এটা হবে তোমার কত? উপরে 7 চলে যাবে, নিচে তোমার 2। সেক্ষেত্রে দেখো 3 × 2 = 6, 2 × 2 = 4, 32, অর্থাৎ 7 × 2 = 14, 4 হাতের 1, 3 × 7 = 21, 21 আর তোমার কত? 22। তার মানে x এর ভ্যালু পাইতেছি আমরা কত? 224। তাহলে 224-এর 7/2 অংশের মান তোমার কত? 64-এর সমান। তাহলে গ নাম্বারই তোমার অ্যান্সার। দেখো নাম্বার 39। নাম্বার 39-এ বলা আছে এক খণ্ড জমির 8/3 অংশ মূল্য তোমার 375 টাকা হলে ওই জমির 5/1 অংশের দাম কত? এখানে বলা আছে 8/3 অংশ সমান সমান তোমার কত? 375 টাকা। যখন আমরা এক অংশের ভ্যালু বের করব তখন সেটা তোমার কি হবে? এই পাশে উল্টে যাবে, অর্থাৎ নিচে চলে আসবে 3 এবং উপরে চলে যাবে তোমার 8। এবং বলছে 5/1 অংশের মান কত? 5/1 অংশের যখন ভ্যালু বের করব সেই ক্ষেত্রে হবে তোমার গুণ হবে। দেখো এখানে প্রথম ক্ষেত্রে যেটা হবে, প্রথম যে ভ্যালুটা সেটা কিন্তু এই পাশে উল্টে গেছে, এবং দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে বলতে এককের পরে যেহেতু এটা উল্টে গেছে, তার মানে এককের পরে ভগ্নাংশ যাই থাকুক না কেন সেটা সরাসরি গুণ হবে। এটাই এখানে টার্গেট পয়েন্ট। এখান থেকে যদি আমরা করি 5 7 তোমার কত? 35, 25, 5 5 25, 3 দিয়ে যদি করি 3 15 তোমার কত? 45, অর্থাৎ 5 8 40 শূন্য, হাতের তোমার 4, 8 1 8 8 4 তোমার কত? দেখো 5 8 40 শূন্য, হাতের 4, 8 1 8 8। আচ্ছা, এখানে তো 8 আছে, এটা 3 দিয়ে যদি কাটি তাহলে তো তোমার তোমার কত? 25, অর্থাৎ থাকতেছে তোমার কত? 8 × 25, 8 × 25 এর ভ্যালু তোমার কত? 200। তাহলে দেখা যাচ্ছে উত্তর তোমার কত? 200। দেখো এখানে নাম্বার 40। নাম্বার 40-এ বলা আছে কোন সম্পত্তির 15/8 অংশের মূল্য তোমার 48,000 টাকা হলে ওই সম্পত্তির 3/1 অংশের মূল্য কত? তাহলে নিচে তোমার কত? 15, উপরে 8, এই অংশের মূল্য তোমার কত? 48,000 টাকা। ঠিক আছে, তাহলে যদি আমি 1 অংশের মূল্য বের করতে চাই, দেখো প্রথম অংশ যে ভগ্নাংশ সেটা ডান পাশে যেহেতু বাম পাশে আছে, ডান পাশে যে তোমার গুণ আকারে হয়ে যাবে, সরি উল্টে যাবে, সেক্ষেত্রে 15 উপরে চলে যাবে, নিচে তোমার 8। তারপরে বলছে 3/1 অংশের মূল্য কত? তাহলে 3/1 অংশের মূল্য তোমার কত? গুণ হয়ে যাবে। দেখো 3 5 তোমার কত? 15, 8 দিয়ে যখন তোমার 48-কে কাটবো তোমার 6 8 48, অর্থাৎ 6000, আর 5 6 তোমার কত? 30, 30 এর পরে তোমার 3টা শূন্য, অর্থাৎ 30,000 টাকা। তাহলে 3/1 অংশের মূল্য তোমার কত? উত্তর 30,000 টাকা। এখানে বলা আছে কোনো ব্যক্তি তার সম্পত্তির 8/1 অংশ স্ত্রীকে, 2/1 অংশ পুত্রকে এবং 4/1 অংশ মেয়েকে দান করলেন। তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 60,000 টাকা হলে মোট সম্পত্তির মূল্য কত? অর্থাৎ একবার সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত? দেখো তার সম্পত্তির 8/1 অংশ স্ত্রীকে, তো প্রথমে লিখবো আমরা তোমার 8/1 অংশ স্ত্রীকে, এবং পুত্রকে দিয়েছে তোমার 2/1 অংশ, এবং মেয়েকে দেওয়া হয়েছে তোমার কত? 4/1 অংশ। এটা যদি আমরা লসাগু করি, লসাগু তোমার 8, সেক্ষেত্রে হবে তোমার 1, 4 2 8, 2 2 4, তার মানে 4 আর 2 6, 6 আর 2 7, তার মানে 8/7 8/7 তার অলরেডি কি হয়েছে? দান করে দিছে।
অবশিষ্ট সম্পত্তি আছে তোমার তাহলে 1 মাইনাস হচ্ছে তোমার কত 8/7, অবশিষ্ট সম্পত্তি হচ্ছে তোমার কত, এটা হবে তোমার 8/1 অবশিষ্ট সম্পত্তি। এই অবশিষ্ট সম্পত্তি সেই সম্পত্তির ভ্যালু হচ্ছে তোমার 8/1 ভ্যালু হচ্ছে তোমার কতটা বলছে 60,000 টাকা। তাহলে 1 ভ্যালু কত হবে, সম্পূর্ণ অংশের যেহেতু ভ্যালু চেয়েছে তার মানে 1 ভ্যালু হবে, দেখো এখানে তোমার ছিল কত 60, এরপরে 3টা শূন্য 60,000-এর পরে, এবং 8/1 এখানে তো প্রথম ক্ষেত্রে তার মানে এই পাশে উল্টে যাবে, অর্থাৎ 8 উপরে নিচে 1, একের তো কোনো ভ্যালু নাই, তার মানে 6টা হচ্ছে তোমার কত 48, তারপর হচ্ছে তোমার কত 1 2 3 4, 4টা শূন্য, অর্থাৎ দেখা যাচ্ছে তোমার 4,80,000 টাকা। তার মানে তার সম্পূর্ণ অংশ ভ্যালু হচ্ছে তোমার কত 4,80,000 টাকা। দেখো এখানে বলা আছে এক গোয়ালা তার n সংখ্যক গাভীকে 4 পুত্রের মধ্যে নিম্নলিখিতভাবে বন্টন করে দিলেন। প্রথম পুত্রকে 2/1 অংশ, দ্বিতীয় পুত্রকে 4/1 অংশ, তৃতীয় পুত্রকে 5/1 অংশ এবং বাকি 7টি গাভী চতুর্থ পুত্রকে দিলেন। ওই গোয়ালার গাভীর সংখ্যা কত? দেখো এখানে বলছে তার টোটাল গাভীর সংখ্যা ছিল n সংখ্যক, তাহলে প্রথম 3জন পুত্রকে দেখো, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে টার্গেট পয়েন্ট হচ্ছে যে সংখ্যা ভ্যালু কোনটা দেওয়া আছে, চতুর্থ পুত্রকে দেওয়া আছে, অর্থাৎ চতুর্থ পুত্রকে 7টি ভ্যালু দেওয়া আছে, তার মানে এই 7টি ভ্যালু কত অংশের মান সেটা আমাকে অবশ্যই আগে বের করতে হবে। তাহলে প্রথম যে 3 পুত্রকে দিছে তোমার কত 2/1 অংশ প্লাস হচ্ছে তোমার 4/1 অংশ প্লাস হচ্ছে তোমার 5/1 অংশ। এখানে দেখো 2 4 5 এবং এদের লসাগু যদি বের করি তাদের এদের লসাগু হচ্ছে তোমার কত 20, 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার কত 10, এটা হবে তোমার 4, এটা হবে তোমার 4, তার মানে এটা হবে তোমার ক্যালকুলেশন করলে 10 5 15, 15 আর 4 হচ্ছে তোমার কত 19, অর্থাৎ 20/19 3 পুত্রকে দিয়েছে, তার মানে অবশিষ্ট থাকবে তোমার অবশিষ্ট অবশিষ্ট থাকবে তোমার 1 মাইনাস 20/19। সেক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো এক্ষেত্রে থাকবে তোমার কত 20/1, এই 20/1 যে ভ্যালু সেই ভ্যালু হচ্ছে তোমার 7টি, কারণ এটাই হচ্ছে তোমার কত চতুর্থ যে পুত্রকে দেওয়া হচ্ছে তোমার কত বাকি অংশ, অর্থাৎ 20/1 অংশ। এখন 1 অংশ ভ্যালু যদি বের করি তাহলে 7-এর সাথে তোমার কি হবে 20 গুণ হবে, অর্থাৎ 7 দুগুণ 14, 140টি, অর্থাৎ ওই গোয়ালার গাভীর সংখ্যা, অর্থাৎ n সংখ্যক যে গাভী ছিল তাহলে এই n এর ভ্যালু পাইলাম আমরা কত 140টি, অর্থাৎ গোয়ালার গাভীর সংখ্যা ছিল 144টি। উত্তর হচ্ছে ঘ নাম্বার 140টি। দেখো নাম্বার 43, বলা আছে একটি স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে 3/2 অংশ মহিলা এবং পুরুষ শিক্ষকের মধ্যে 12/1 অংশ অবিবাহিত এবং 5/3 অংশ বিবাহিত। ওই স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীর সংখ্যা কত? তো দেখো এখানে টার্গেট পয়েন্ট হচ্ছে, দেখো পুরুষের সংখ্যা হচ্ছে 12 জন, এইটাকে আমরা আগে 12 জনের ভ্যালু বের করে নেব, কারণ পুরুষের মধ্যে 12 জনের মধ্যে অবিবাহিত 12 জন হচ্ছে তোমার কি অবিবাহিত এবং 5/3 অংশ বিবাহিত, অর্থাৎ যদি আমরা টোটাল পুরুষ চিন্তা করি, টোটাল পুরুষ ধরে নিলাম হচ্ছে তোমার কত 1 অংশ, এখানে টোটাল পুরুষ 1 অংশ বলতে 1 অংশই ধরে নিতে হবে, কারণ 5/3 অংশ হচ্ছে তোমার বিবাহিত, তার মানে 1 অংশ বলতে 5 অংশ আর কি। তাহলে দেখো এখানে দেওয়া আছে বিবাহিত, দেওয়া আছে তোমার বিবাহিত 5/3 অংশ, তার মানে আমরা বলতে পারি অবিবাহিত, এটা হবে তোমার 5/2 অংশ অবিবাহিত, যেহেতু আমরা যদি 1 মাইনাস হচ্ছে তোমার 5/3 করি সেক্ষেত্রে কিন্তু 5/2 অংশ আসে অবিবাহিত। এখন বলছে পুরুষ অবিবাহিত পুরুষ সংখ্যা পাইছে কত অংশ পাইছে 5/2 অংশ, অর্থাৎ 5/2 অংশ ভ্যালু হচ্ছে তোমার কত 12 জন, তার মানে 1 অংশ ভ্যালু যদি বের করি আমরা, 1 অংশের ভ্যালু বের করতে চাইলে, কারণ যে পুরুষ সংখ্যা আমরা 1 অংশ ধরে নিয়েছিলাম, তাহলে এটা হবে তোমার কত 12, এটা যেহেতু বাম পাশে ভগ্নাংশ আছে ডান পাশে প্রথম ক্ষেত্রে সেটা উল্টে যায়, তার মানে 5 যাবে উপরে 2 উপরে 2 হচ্ছে নিচে, তার মানে 5 হচ্ছে তোমার 30 জন, অর্থাৎ 30 জন কিন্তু আমার পুরুষের ভ্যালু 1 অংশের ভ্যালু পাইছে 30 জন। বলা আছে কোন স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থী হচ্ছে তোমার কত 3/2 অংশ মহিলা। এখন শিক্ষক শিক্ষকদের মধ্যে বলা আছে মহিলা হচ্ছে তোমার কত 3/2 অংশ। সেক্ষেত্রে যদি আমি দেখো পুরুষের অনুপাতটা বাই করি এই 3/2 অংশ থেকে, তাহলে 3 অংশ তোমার কত হবে 1 মাইনাস হচ্ছে তোমার সম্পূর্ণ অংশ যদি 1 অংশ হয় 3/2 অংশ, সেক্ষেত্রে হবে তোমার কত 3/1 অংশ, এটা হবে তোমার কি পুরুষের সংখ্যা। তাহলে আমরা বলতে পারি 3/1 অংশ সমান সমান 30 জন, কারণ এই যে পুরুষের সংখ্যা অলরেডি আমরা পাইছি 30 জন। তাহলে এই ক্ষেত্রে 1 অংশ সমান সমান হচ্ছে তোমার কত 30 ইন্টু 3 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 90 জন। এই 90 জনই হচ্ছে তোমার টোটাল শিক্ষক শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ টোটাল শিক্ষক বা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে তোমার 90 জন। উত্তর হচ্ছে ক নাম্বার।
দেখো এই অঙ্কটা আমরা করতে পারি এইভাবে। দেখো ইন এ ডিভাইডিং এ সাম মানি দ্য ইল্ডেস্ট অফ থ্রি ব্রাদার গট 2/5 of it and the youngest got 120 taka, and what is the total sum if the amount received by the other brother is one third of the total। অর্থাৎ তিনটা ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় যে ইলডেস্ট উনি পাইছে হচ্ছে তোমার কত 5-এর 2 অংশ, তারপরে যে মাঝখানে আছে সে পাইছে হচ্ছে তোমার কত 120, সরি ইয়ংগেস্ট সে পাইছে হচ্ছে তোমার কত, সে পাইছে হচ্ছে তোমার 3-এর 1 ভাগ, মাঝখানে যে আছে মিডল ব্রাদার, এবং ইয়ংগেস্ট যে সে পাইছে হচ্ছে তোমার কত 120 টাকা। এখন এই 120 টাকার ভ্যালুটা যেটা দেওয়া আছে এটাই আমরা করব। তার মানে প্রথম ক্ষেত্রে দেখো প্রথম দুই ভাই তারা পাইছে, একজন পাইছে তোমার কত 5-এর 2 অংশ, আর একজন পাইছে হচ্ছে তোমার কত 3-এর 1 অংশ। তার লসাগু হবে তোমার কত 3×5 = 15, 5 দিয়ে যদি কাটি আমার তাহলে হবে 3, 3 দুগুণ হচ্ছে তোমার কত 6, 5 তার মানে হচ্ছে তোমার কত 5, সেই ক্ষেত্রে তোমার কত 11 হচ্ছে তোমার 15। তাহলে সম্পূর্ণ অংশ যদি আমার 1 অংশ হয় তাহলে 1 - 11/15, সেক্ষেত্রে হচ্ছে তোমার কত, ক্যালকুলেশন করলে এটা পাবো আমি তোমার 15/4 অংশ। অর্থাৎ এই যে 15/4 অংশ এইটাই হচ্ছে তোমার বাকি অংশের ভ্যালু, যে অংশটা পায় হচ্ছে তোমার কত ইয়ংগেস্ট ব্রাদার, এবং ইয়ংগেস্ট ব্রাদার যে ভ্যালুটা পায় সেটা হচ্ছে তোমার কত দেওয়া আছে, অলরেডি দেওয়া আছে 120 টাকা। অর্থাৎ 15/4 ইজ ইকুয়াল টু 120 টাকা। তাহলে একবার সম্পূর্ণ অংশ দৈর্ঘ্য যদি বের করি, সম্পূর্ণ অংশ যদি অ্যামাউন্টটা বের করি তাহলে দেখো 15টা উপরে চলে যাবে, 4টা থাকবে নিচে, 3×4 = 12, 30, অর্থাৎ 3×15 হচ্ছে তোমার কত 45,450 টাকা। তার মানে দেখা যাচ্ছে সম্পূর্ণ অংশের ভ্যালু হচ্ছে তোমার 450 টাকা। অর্থাৎ সম্পূর্ণ যে অ্যামাউন্টটা ছিল উত্তর হচ্ছে তোমার সি নাম্বার 450 টাকা। এখানে বলা আছে ইফ 2/3 of the member of women attending a certain art competition is equal to the half of the number men attending, what fraction of those attending are women? What fraction of these women are attending women? অর্থাৎ টোটাল যে ভ্যালু আছে তার কত পার্সেন্ট, কতটুকু হচ্ছে তোমার কি ওমেন রয়েছে, কত অংশ। তার মধ্যে তোমার 2-3, প্রথমে ধরে নিই আমরা পুরুষ আছে তোমার একজন, এটা হচ্ছে তোমার ম্যান এর ভ্যালু, এবং ফিমেল যারা আছে ফিমেল আছে ওয়াই জন। তাহলে ম্যান প্লাস হচ্ছে ফিমেল হবে তোমার কত এক্স প্লাস হচ্ছে ওয়াই। এখন বলছে 2-3 অফ ওমেন অ্যাটেন্ডিং, তার মানে 2-3 যদি বলি আমরা তাহলে এক্স তোমার ধরে নিচ্ছে হচ্ছে তোমার কত, আচ্ছা এখানে এক্স ধরে নিছি, আচ্ছা এটাও হবে সমস্যা নেই, এক্স প্লাস ওয়াই। সেক্ষেত্রে হবে তোমার দেখো এক্স এর তোমার হাফ অংশ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত ওয়াই এর হচ্ছে তোমার 3/2। কারণ বলছে দেখো 2/3 অফ ওমেন অ্যাটেন্ডিং, এটা হচ্ছে তোমার কত 2/3 অফ হচ্ছে তোমার কত, এটা হচ্ছে তোমার ওমেন ধরে নিচ্ছে তোমার ওয়াই, তার মানে হচ্ছে তোমার কত ওয়াই, আর হাফ অফ হচ্ছে তোমার ম্যান অ্যাটেন্ডিং, ম্যানকে ধরে নিচ্ছে আমার কত এক্স, তার মানে এটা তোমার কত এক্স ইন্টু হচ্ছে তোমার ম্যানের হাফ অফ ম্যান। তাহলে হচ্ছে তোমার x/2 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 2y/3। সেক্ষেত্রে আমরা বলতে পারি 3x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 4y। এখন বলা আছে হোয়াট ফ্র্যাকশন ওমেন আর অ্যাটেন্ডিং, তো টোটাল ফ্র্যাকশন হচ্ছে তোমার কত এক্স প্লাস হচ্ছে তোমার ওয়াই, এবং ওমেন ধরে নিয়েছিলাম কত ফিমেল, ফিমেল ধরে নিয়েছিলাম তোমার ওয়াই। অর্থাৎ এখান থেকে আমাকে ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। ওয়াই এর ভ্যালু যদি বের করতে চাই y ইজ ইকুয়াল টু হবে তোমার 3x/4, অর্থাৎ এটা হবে তোমার 3x/4, কারণ এটা হচ্ছে তোমার, আচ্ছা y আগে লিখে নেই, y ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই, সেক্ষেত্রে হবে তোমার কত 3x/4 ডিভাইড বাই 3x, কারণ এটা তো x ঠিকই থাকবে। আচ্ছা এটা যদি আমরা দেখো, এটা এটা তোমার এক্স, যেটা এক্স তো তোমার পুরুষের সংখ্যা ধরে নিচ্ছি, তার মানে এক্স ঠিকই থাকবে, ওয়াই এর ভ্যালু যেটা ওয়াই তো মেন ওমেন ধরে নিছি, তাহলে এটাকে পাবো আমরা কত, এটা পাবো হচ্ছে আমরা 3x/4। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে হবে তোমার উপরে তোমার 3x/4 ঠিকই থাকবে, আর এখানে হবে তোমার কত 4x + 3x ইজ ইকুয়াল টু 7x/4। সেক্ষেত্রে 4 কাটতে পারি, 4 যদি কাটি আমরা তাহলে দেখো, অর্থাৎ এটা হবে তোমার কত 3x/4 ইন্টু 4x বাই হচ্ছে তোমার কত 7x, তার মানে এটা হবে তোমার কত 3x/7x, x কাটতে পারি, অর্থাৎ 7-এর 3 ভাগই হবে তোমার কত, অর্থাৎ
হোয়াট ফ্র্যাকশন অফ দিস অ্যাটেন্ডিং আর ওমেন, তাহলে এইটা হবে তোমার 7-এর 3 ভাগ। উত্তর হচ্ছে তোমার খ নাম্বার 7-এর 3 ভাগ।